সাইকেল বলছিলাম, সেই কার্নো সাইকেলটা আরো কিছু বাকি আছে, সেগুলো বলবো। হ্যাঁ, দিয়ে আমি 10 ইয়ার্স একটুখানি দাগ দিতেও পারি। এই কার্নো সাইকেল ওরিয়েন্টেড যেগুলো আছে দাগ দিব। হ্যাঁ, আমি দেখি একটু পড়ি নি। দেখো আমরা কার্নো সাইকেলে দেখো আমি এরকম আগের দিন বলেছিলাম কি, যে এইটা দেখো যদি একটা কার্নো ইঞ্জিন হয়, কার্নো ইঞ্জিন, এই কার্নো ইঞ্জিনটা এইদিকে একটা রিজার্ভার আছে, আর এইদিকে দেখো একটা রিজার্ভার আছে। এইদিকে বলেছিলাম কি, এটা হচ্ছে সোর্স যার টেম্পারেচার বেশি, এসো কিউআর সি, এটাকে টি2, এটাকে বলেছিলাম সিঙ্ক যার টেম্পারেচার টি1। অবভিয়াসলি সোর্সের বেশি, সিঙ্কের কম। এবার কি হয়, এই কার্নো ইঞ্জিনটা সোর্স থেকে কিউ2 পরিমাণ হিট গ্রহণ করে, তার কিছু অংশ সে কৃতকার্য করে, আর বাকি অংশ সে সিঙ্কে কিউ1 পরিমাণ রিজেক্ট করে। এই অনুযায়ী দেখো এখান থেকে আমরা এই যে দেখো কিউ2 মান আমরা ডব্লিউ প্লাস কিউ1 পাই। এবার এই যে আমি এই ডায়াগ্রামটা দেখিয়েছি, সেই ওরিয়েন্টে দেখো যে 4টে স্টেপ আমার পর ছিল, সেই 4টে স্টেপে যদি আমি পিভি ডায়াগ্রাম দেখাই, তাহলে ডায়াগ্রামটা আমার এরকম আসে যে এইরকম একটা দেখো সাইক্লিক প্রসেস আমরা পাই। এটা দেখো 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। আমি এটাকে এ, এটাকে বি, এটা সি, এটা ডি মার্ক করলাম এই পয়েন্টটাকে। আমরা দেখো এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। এই 1 নম্বর স্টেপে সিস্টেমটা কিউ2 পরিমাণ হিট অ্যাবজর্ব করছে কিউ1 টি2 থেকে, আর 3 নম্বর স্টেপে সে কিউ1 পরিমাণ হিট রিজেক্ট করছে সিঙ্কে, তাই তো? এটা ছিল 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা দেখো 4 নম্বর। আমি প্রত্যেকটা স্টেপে দেখো আমরা এখানে যে প্রত্যেকটা স্টেপে কৃতকার্যের মান বার করার পর আমরা যেগুলো দেখো পেয়েছিলাম আগের দিন, কি পেয়েছিলাম, যে আমি কিছু পয়েন্ট আকারে বলবো। দেখো ইঞ্জিনটা বা সিস্টেমটা শুধুমাত্র ফার্স্ট স্টেপেই হিট অ্যাবজর্ব করে। সিস্টেম অ্যাবজর্ব হিট কত, Q2 only in first step, প্রথম ধাপে শুধুমাত্র সেই হিট অ্যাবজর্ব করে, যার ম্যাগনিটিউড দেখো Q2 মান W1 এর সঙ্গে সমান ছিল, যার মান দেখো R-T2 85T1। একই রকম ভাবে সিস্টেম শুধুমাত্র হিট রিজেক্ট করে 3 নম্বর স্টেপ। কত, the system rejected heat only in first step. System reject heat, যেটাকে আমি Q1 in third step, এটা reject heat Q1 পরিমাণ only in third step। দেখো এই রিজেক্টেড হিটের মান দেখো, এটা আমরা Q1 সমান W1, যার মান দেখো আমরা R-T1 ইউনিট, দেখো V4 বাই V3 আমরা পেয়েছিলাম। এবার এই যে 4টে স্টেপে যদি এখানে বলে দেওয়া ভালো, 2 নম্বর এবং 4 নম্বর স্টেপ অ্যাডিয়াবেটিক হওয়ার জন্য সেখানে সিস্টেম সারাউন্ডিংস এর মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ কিছু হয় না। যে in second and fourth step, no heat exchange is possible between
এই সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং, সিস্টেম সারাউন্ডিংস এর মধ্যে দেখো SURRO DIN, সিস্টেম সারাউন্ডিংস এর মধ্যে এখানে কোনো হিট এক্সচেঞ্জ হয় না, যেহেতু এটা কি অ্যাডিয়াবেটিক প্রসেস। আমরা টোটাল ওয়ার্ক অবটেন যেটাকে দেখো অ্যাকচুয়ালি ডব্লুর মানটা দেখো আমরা W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4 করে পেয়েছিলাম কত, টোটাল ওয়ার্ক অবটেন চাইয়ে। দেখো এটা W সমান দেখো আমি আগে দিয়ে বার করেছিলাম আর T2 মাইনাস T1 এর V2 বাই V1। আমি কি ঠিক বলছি? দেখো তো সবার খাতার সঙ্গে মিলিয়ে ঠিক আছে কিনা? ওকে, ঠিক তো? এবার একটা নেক্সট আমি টার্মে আসি, হচ্ছে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কত দেখি। যে এফিসিয়েন্সি অফ কার্নোট সাইকেলের কর্মদক্ষতা কর, এফিসিয়েন্সিটাকে এটা সাইন দিয়ে প্রকাশ করা হয়। এটা এই এফিসিয়েন্সি ডেফিনেশন কি বলতো? আমরা বিভিন্ন ভাবে এফিসিয়েন্সি ডেফিনেশন দিতে পারি। একটা ডেফিনেশন হচ্ছে যে সিস্টেমটা কত পরিমাণ হিট অ্যাবজর্ব করে কতটা ওয়ার্ক প্রডিউস করলো, সেটা কি আমরা তার এফিসিয়েন্সি বলি। দেখো না, তুমি যদি কম খেয়ে বেশি কাজকর্ম করো, কোনো একটা ইঞ্জিন তেল কম খায়, তেল কম বেশি মাইলেজ দেয়, তাহলে কি করবে? তার এফিসিয়েন্সি অনেক বেশি। তাই এরকম বলা হয় যে ওয়ার্ক produced by the engine by heat absorbed, কতটা পরিমাণ হিট অ্যাবজর্ব করলো বাই দ্য ইঞ্জিন। তাহলে এই তার এফিসিয়েন্সি ডেফিনেশন কি দেখবো? ইট ইজ দ্য রেশিও অফ, এটা বলতে পারবে? সো এটা is the ratio of the work produced by the engine, ratio of the work produced by the engine, right? And by the engine and heat absorbed by the engine. তাহলে এই দুটো অনুপাতকে দেখো আমরা যে এফিসিয়েন্সি বলবো। তাহলে দেখো তো আমরা ওয়ার্ক প্রডিউস করেছে W পরিমাণ, এখানে হিট অ্যাবজর্ব করেছে Q2 পরিমাণ। তাহলে আমরা মানগুলোকে বসাই। তাহলে অতএব W সমান এটা সমান দেখো W বাই Q2, এটা দেখো এর ফর্মুলা। আমরা এখান থেকে দেখো কি হিয়ার দেখো এটা কত বলতে পারি যে W বাই Q2, Wটাকে দেখো রিপ্লেস করে আমরা কি করবো? দেখো Q2 মাইনাস Q1 কি বলতে পারি? যে Q1 পরিমাণ রিজেক্ট করছে, দেখো এই পিকচারটা দেখো যে Q2 পরিমাণ অ্যাবজর্ব করেছিল, Q1 পরিমাণ রিজেক্ট করছে। তাহলে এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা দেখো কতটা ওয়ার্ক আউটপুট। এটা হচ্ছে ওয়ার্ক আউট, কতটা আমরা ওয়ার্ক পেলাম, ওয়ার্ক আউটপুট, তাই না? তাহলে এখানে দেখো W জায়গায় আমি Q2 মাইনাস Q1 বললাম, আর তলায় দেখো একটা Q2 আছে। তাহলে এখান থেকে দেখো আমরা উপর নিচে ভাগ করলে দেখো 1 মাইনাস Q1 বাই Q2 পাই। তাহলে অতএব এফিসিয়েন্সি হচ্ছে 1 মাইনাস Q1 বাই Q2। দেখো তো সবার ঠিক আছে কিনা?
আচ্ছা বেশ, এবার দেখো তো এখানে যেহেতু এই Q1 আর Q2 এর মান সমান নয় এবং এবং Q2 কখনো 0 নয়, আর না সরি Q2টা কখনো দেখো কারণ এটা ইনফিনিটি বলবো অসীম, আর কি Q1টা দেখো 0 নয়, এটা নট ইকুয়াল টু 0, তাই এখান থেকে 1 থেকে দেখো বিয়োগ করছি, 1 থেকে বিয়োগ করার জন্য আমরা এফিসিয়েন্সি দেখো 1 এর থেকে কম পাবো, বুঝলে? তার মানে কি এফিসিয়েন্সি 100% হয় না, এখান থেকে এই কথা বলা যায়। তাহলে এটা দেখো যদি পরিষ্কার এখানে বলতে পারি কি দেখো 100%, তাহলে এখান থেকে দেখো আমরা এটা বলতে পারি যে যেহেতু এটা ডেফিনেশন W/Q2 এবং দেখো এটা আমরা W/Q2 এবং দেখো কি পাচ্ছি and এটা দেখো is less than 1, তাহলে কি বলতে পারি দেখো এটা বা আমি এরকম করে বলি যে W/Q2 is less than 1 আর প্লাস দেখো W less than Q2, এর মানে কি গো, যতটা পরিমাণ হিট অ্যাবজর্ব করলো ততটা পরিমাণ দেখো আমরা ওয়ার্ক প্রডিউস করলো না, কম করলো। কেন কম করলো? কারণ বাকিটা তো সে রিজেক্ট করে দিয়েছে সিঙ্কে। তাহলে এখান থেকে দেখো আমি একথা বলতে পারি ওয়ার্ক produced by the Carnot cycle, by the Carnot engine, এটা is always less তার থেকে than the heat absorbed. তাহলে এই কথাটা দেখো ওয়ার্ক প্রডিউসড বাই দ্য কার্নো ইঞ্জিন ইজ অলওয়েজ লেস দ্যান হিট অ্যাবসর্ব। এখান থেকে তাহলে বলা যায় 100% হিট টু ওয়ার্ক কনভার্সন সম্ভব নয়, অতএব 100% হিট টু ওয়ার্ক মানে 100% তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর, এটা দেখো পসিবল হচ্ছে না। হিট টু ওয়ার্ক কনভার্সন, হিট টু ওয়ার্ক কনভার্সন, এটা ইজ নট পসিবল। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, জানো তো এটা থেকে দেখাও যে বলে প্রশ্ন আছে, তখন তোমাকে এরকম করে দেখাতে হবে, বলে বলবে। হ্যাঁ হয়েছে স্যার। আমরা কার্নো সাইকেল থেকে কি পাচ্ছি বলতো? দেখো আর একটা দেখো আমরা এরকম বলতে পারি যে কার্নো সাইকেল দেখো আমরা টোটাল ওয়ার্কের মান দেখো আর T2 মাইনাস T1 V2/V1 পেয়েছি, and heat absorbed Q2 মান দেখো আমরা RT2 V2/V1 পেয়েছি। তাহলে দেখো আমরা যদি এটা বার করি এই এক্সপ্রেশন গুলো দিয়ে কি পাবো, মানগুলো বসিয়ে দাও, আর T2 মাইনাস T1 V2/V1 তাহলে RT2 V2/V1। তাহলে উপর নিচে দেখো কাটাকাটি যাওয়ার পর আমরা দেখো T2 মাইনাস T1/T2 পাচ্ছি, তাই তো? অতএব এটা দেখো আমরা 1 মাইনাস T1/T2 দেখো আসছে, তাহলে এটাও দেখো কি আমরা এই যদি T1 T2 এর মান জানা থাকে তাহলে দেখো আমি এফিসিয়েন্সিও এখান থেকে বার করতে পারবো। উপরের ফর্মুলা দেখো কি Q1 Q2 কি
কতটা হিট অ্যাবজর্ব করছে, কতটা হিট রিজেক্ট করছে সেটা দিয়ে প্রকাশ করেছি এটাকে। এখানে দেখো টেম্পারেচার অফ দ্য রিজার্ভার, সিঙ্ক এবং সোর্সের টেম্পারেচার দিয়ে দেখো আমি ডিফিসিয়েন্সি থেকে প্রকাশ করলাম। তাহলে এখানেও দেখো বলতে পারি কি যে যেহেতু T1 এটাও দেখো 0 নয় বা T2টা ইনফিনিটি নয়, and T1 T2 মান কখনো সমান নয়। সো এটা দেখো লেস দেন 1, কারণ 1 থেকে দেখো এই কোয়ান্টিটি বিয়োগ করছি, তাহলে সবসময় কি হবে, 1 অপেক্ষা কম হবে। উপর থেকেও বলতে পারি, এখান থেকেও বলতে পারি। তাহলে দেখো আমরা এফিসিয়েন্সি দেখো দুটো এ পর্যন্ত হলে বাকিটা আসবে না। তাহলে দুটো ফর্মুলাই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আর এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে পরীক্ষায় দেবে। বেশ, এই জন্য আর কি বলা যায় চল দেখো আমি এখানে দেখো এফিসিয়েন্সি দুটো এক্সপ্রেশন পেয়েছি কি, যে একটা এটা সমান 1 মাইনাস T1 বাই T2 এবং আর একটা দেখো এটা সমান 1 মাইনাস T1 বাই T2। এই দুটো সমীকরণে দেখো যদি আমি কম্পেয়ার করি, কম্পেয়ারিং দিস ইকুয়েশন, কম্পেয়ার, তাহলে দেখো আমরা 1 মাইনাস Q1 বাই Q2, এখানে দেখো 1 মাইনাস Q1 বাই Q2, তাহলে কি পেলাম, 1 মাইনাস 1 মাইনাস দু সাইড থেকে ক্যান্সেল আউট করলে দেখো Q1 বাই Q2 সমান T1 বাই T2। তাহলে একটু দেখো যদি আমি সাজিয়ে লিখি, তাহলে দেখো Q1 বাই T1 সমান দেখো Q2 বাই T2। ভীষণ ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন তোমাদের জন্য, কারণ এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম পরীক্ষায় পাবে। এখানে এইটা আমি ডিভিআই মার্ক করছি কারণ এখান থেকে অঙ্ক আসে ডিভিআই। এখানে বলো তো প্রত্যেকটা টার্ম কি, এখানে দেখো Q1টা হচ্ছে কি যে হিট রিজেক্টেড টু দ্য সিঙ্ক, হিট rejected to the sink। Q2 হচ্ছে heat absorbed from source, আর T1 হচ্ছে temperature of the sink, আর T2 হচ্ছে টেম্পারেচার অফ দ্য সোর্স। তাহলে এই ডাটাগুলো দেখো যদি আমরা 3-4টের মধ্যে যে কোনো 3টে ডাটা তোমাকে সাপ্লাই করলে তুমি 4 নম্বর কোয়ান্টিটি বার করতে পারবে এবং সেখান থেকে এফিসিয়েন্সিও বার করতে পারবে। যে if any key value বা any key parameter এটা can be calculated, আমরা এটা দেখো ক্যালকুলেট করতে পারি। অঙ্ক পাবে এখান থেকে, নিউমেরিক্যাল প্রবলেম এখান থেকে আমি একটা অঙ্ক দেখাবো।
আমি যত রকমের কোশ্চেন হয় সব একবার করেছি। দেখো, হোয়াট অ্যামাউন্ট অফ হিট রিজেক্টেড টু দ্য সিঙ্ক, সিঙ্কে কতটা রিজেক্ট করবে বলো। তার সঙ্গে আর একটা কোশ্চেন করলাম, কতটা ওয়ার্ক করবে বলো। ওয়ার্ক প্রডিউসড বাই দ্য সিস্টেম, সিস্টেম কতটা ওয়ার্ক করছে, মানে ওই 4টে স্টেপের সমস্যা। আর আরেকটা কোশ্চেন করেছি যে এই যে সিস্টেমটার এফিসিয়েন্সি কত বলো, যে ক্যালকুলেট efficiency of the system, সিস্টেমের এফিসিয়েন্সি কত হবে বলো। তার এই 3টে কোশ্চেন দেখো আমি পর পর বললাম যে এইরকম কোশ্চেন পরীক্ষা হয়, এই 1 + 1 + 1 এরকম থাকে। বলো কি করে বার করো। তোমাকে যে ডাটাগুলো প্রথমে দিয়েছে সেগুলো তুমি প্রথমেই লেখো। এখানে দেখো 0 ডিগ্রি আর 100 ডিগ্রি, তাহলে সোর্স কোনটা হবে বলো। অতএব সোর্স বলো, সোর্স কত স্যার 100 ডিগ্রিটা, হ্যাঁ 100 ডিগ্রিটা 130 কেন 100, হ্যাঁ সোর্স সোর্স মানে হচ্ছে কি যে হায়ার টেম্পারেচার রিজার্ভারকে আমরা সোর্স বলি। হায়ার টেম্পারেচার 100 ডিগ্রি, তাই দেখো আমি আমার নোটেশন অনুযায়ী সোর্সটাকে T2 বলেছি, যার মান দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি এখানে 373 কেলভিন। সিঙ্ক কত, সিঙ্কটাকে T1, এটা দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। এবার দেখো হিট অ্যাবজর্ব করা আছে, হিট অ্যাবজর্ব অফ সোর্স, তাহলে হিট অ্যাবজর্ব from source, যার মান দেখো আমরা কি জানি এখানে গেল, তার অ্যান্সারটা আমি কিলো জুড়ে পাবো। কত আসছে বলো কেউ। একদম ঠিক, এত কিলো, তাহলে এত পরিমাণ দেখো হিট অ্যাবজর্ব করছে, অতএব রিজেক্ট করছে, অতএব হিট রিজেক্টেড টু দ্য শিপ হবে দেখো এত। তাহলে আমি এইটাই দেখো, অতএব হিট রিজেক্টেড টু দ্য শিপ ইজ এটা of heat rejected to the sea, অতএব হিট অতএব হিট রিজেক্টেড টু দ্য সিঙ্ক, এটা দেখো আমরা 21.95 কিলোজুল পাই। একটা হয়ে গেল। এবার দেখো ডব্লিউ বলেছে, ডব্লিউ কি করে পাবো। দেখো আমরা তো এটা দেখেছি কি কার্নো সাইকেল থেকে, দেখো এটা দেখেছি কি যে ফ্রম কার্নো সাইকেল, অ্যাকচুয়ালি কার্নো আছে কিন্তু এটাকে প্রোনাউন্সিয়েশন করা হয় না, কার্নো বলা হয়, কয়েকটা মধ্যনারী পোকা কার্নো। ফ্রম কার্নো সাইকেল দেখো আমরা এটা দেখেছি কি যে Q2, দেখো এটা হচ্ছে Q1 + W
সঙ্গে সমান। সো ডব্লিউ কত হবে, Q2 মাইনাস Q1 করে দাও। তাহলে দেখো 30 থেকে যদি 21.95 বিয়োগ করা হয় তাহলে আমরা 8.05 কিলো জুল পাবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এফিসিয়েন্সি কত হবে, এফিসিয়েন্সি এটা সমান দেখো ডব্লিউ বাই Q2। ডব্লিউর মান দেখো আপনি এভাবেও করতে পারো বা তুমি অনেকগুলো ফর্মুলা আছে, আমরা 1 মাইনাস Q1 বাই Q2 করতে পারি বা 1 মাইনাস Q1 বাই Q2 করতে পারো, যার যেটা সুবিধা হবে। সবগুলি থেকে মানে একই আমরা পাবো, আমি দেখাচ্ছি। দেখো এখানে ডব্লিউর মানটা 8.05 আর Q2 দেখো কত, Q2 হচ্ছে 30, কত আসছে বলো, 0.26, তারপরটা বলো 833 और এটাকে দেখো পার্সেন্টেজে ফোকাস করলে আমরা 26.83 পাচ্ছি। এটাকে দেখো তুমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করো, একে 1 মাইনাস T1 বাই T2, দেখো তো এই একই অ্যান্সার আসছে কিনা। এটা 273 বাই 373 কত হয় দেখো তো, তাহলে 26.83। আর তুমি যদি এটা ইউজ করো, আমি সবগুলি করে দিচ্ছি, এটা সমান দেখো 1 মাইনাস Q1 বাই Q, তাহলে Q1 দেখো হচ্ছে 21.95 আর এটা দেখো 30, এটাও দেখবে সেই একই তুমি অ্যান্সার পাবে, যার যেটা সুবিধা হয় সেটা করবে। এবার আসছি দেখো এফিসিয়েন্সি আমরা কখন থিওরিটিক্যালি আমরা কখন জিরো হতে পারে দেখি। এটা 3 নম্বর দিয়েছিলাম, এবার 4 নম্বর চলো, এই অঙ্কটা হয়ে গেল। হ্যাঁ, আমি দেখো আমরা এফিসিয়েন্সি দেখো কি পেয়েছি, এটা সমান 1 মাইনাস Q1 বাই T2। তাহলে এই সমীকরণ থেকে দেখো বলতে পারি কি যে if T1 যদি দেখো 0 কেলভিন হয়, then দেখো এফিসিয়েন্সি আমরা 1 মাইনাস 0 বাই T2 মানে 1, দ্যাট ইজ আমরা 100% পাবো। অথবা দেখো আর একটা পসিবিলিটি আছে, যদি দেখো T2 মানটা ইনফিনিটি কেলভিন হয়, তখন দেখো আমরা এটা সমান 1 মাইনাস Q1 বাই ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি, মানে সেটা অলমোস্ট জিরো, তার মানে তখনও দেখো আমরা 100% পাচ্ছি। এখান থেকে আমি কোথায় কি বলতে পারবো, যদি সিঙ্কের টেম্পারেচার অ্যাবসলিউট 0 কেলভিন হয় বা সোর্সের টেম্পারেচার ইনফিনিটি কেলভিন হয়, তখন আমরা টারবাইন ইঞ্জিনের এফিসিয়েন্সি 100% পাই, মানে 100% ইনটু ওয়ার্ক কনভার্সন সম্ভব হয়। কিন্তু এটা দেখো খাতায় কলমে সত্যি, বাস্তবে কিন্তু আমরা কখনো 0 কেলভিন টেম্পারেচার মানে অ্যাবসলিউট 0 কেলভিন টেম্পারেচার বা অ্যাবসলিউট ইনফাইনাইট কেলভিন টেম্পারেচার আমরা পৌঁছাতে পারি না। তাই এটা থিওরিটিক্যালি পসিবল, নট প্র্যাকটিক্যাল বা এক্সপেরিমেন্টাল। তাই থিওরিটিক্যালি আমরা 100% এফিসিয়েন্সি পেতেই পারি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কোনো ইঞ্জিনের এফিসিয়েন্সি 100% আমরা পেতে পারি না। আর এখান থেকে একটা কথা বলি যে দ্যাট ইজ if the temperature of the sink মানে T1 এটা is absolute 0 Kelvin, or if the temperature of the source
T2 is infinity, the infinity Kelvin, infinity Kelvin. Then দেখো ওই সিচুয়েশনে efficiency of engine is দেখো 100%. তাহলে এটা দেখো যে আমরা আমরা কখনো দেখো এটা থিওরিটিক্যালি সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কখনো অ্যাবসলিউট 0 কেলভিনে পৌঁছাতে পারবো না, বা ইনফিনিটি কেলভিনেতেও আমরা পৌঁছতে পারবো না। তাই আমরা কখনো এটা এক্সপেরিমেন্টালি আমরা 100% এফিসিয়েন্সি পেতে পারি না। এখানে বলে দিচ্ছি ইট ইজ থিওরিটিক্যালি পসিবল, theoretically possible, that is theoretically possible, but experimental, but possible, but experimentally it is not possible. Experimentally এটা কিন্তু possible না, because we never attempt, আমরা কখনো we never attempt এই 0 কে or infinity কে in practical purpose. Practically আমরা প্র্যাকটিক্যালি কখনো 0 কেলভিন বা ইনফিনিটি কেলভিনে আমরা যেতে পারি না বা পৌঁছাতে পারি না। তাই দেখো এটা থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি নয়। ওকে, হ্যাঁ স্যার, বেশ। নেক্সট দেখো আমরা তো 100% পাচ্ছি না, কিন্তু তাহলেও তো আমরা এফিসিয়েন্সি বাড়াতে পারি। এই যে নতুন নতুন যে বাইক গুলো বেরোয় বা নতুন নতুন যে ইঞ্জিন গুলো আবিষ্কার হচ্ছে, এফিসিয়েন্সি দেখো বলে না যে একটা নতুন বাইক বেরিয়েছে, এর দেখো এফিসিয়েন্সি আগের থেকে অনেক ভালো, মানে আগে তুলনায় এর বেশি মাইলেজ দেয়। তার মানে কি গো, যে 1 লিটার তেল খরচ করে সে অনেক বেশি মানে ওয়ার্ক করছে অনেক বেশি। মানে আমরা এই যে বিজ্ঞানীরা বা সায়েন্টিস্টরা বা ইঞ্জিনিয়াররা এরা দেখো যে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে কি করে আমরা এফিসিয়েন্সি বাড়াতে পারবো। আমরা এখন চেষ্টা করে দেখি যে কার্বন ইঞ্জিনের এফিসিয়েন্সি আমরা কি করে বাড়াতে পারি। আমরা 100% পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু বাড়াতে তো পারবো। কি করে বাড়ানো যায় তাকে দেখো, যে দুটো একটা বাড়ানো যায় কিভাবে বলবো, আর কখন এফিসিয়েন্সি দেখো আমরা 0 পাবো সেটা একটু দেখি। দেখো যদি কোনো কার্বন ইঞ্জিন কোনো ওয়ার্ক না করে, যে তখন দেখো আমরা এটার মানটা W/Q2 মানে 0 পাবো। ও এটাও দেখো সম্ভব যদি সিঙ্ক এবং সোর্সের টেম্পারেচার সমান হয়ে যায়, তখনও দেখো আমরা এটা সমান দেখো 1 - T1/T2, তাই তো? এটাও দেখো 1 - 1 0। এই W0 মানে কি গো, দ্যাট ইজ যদি যে পরিমাণ হিট অ্যাবজর্ব করলো সেটা যদি রিজেক্ট করে দেয়, তাহলে কোনো ওয়ার্কই করলো না, তখন দেখো এফিসিয়েন্সি মানটা আমরা 0 পেয়ে গেলাম। তাহলে দেখো যদি সিস্টেমটা কোনো ওয়ার্ক পারফর্ম না করে তখন দেখো এফিসিয়েন্সি 0, তাই না? আমরা ধরো সারাদিন ধরে বসে বসে খাচ্ছি কিন্তু কোনো কাজকর্ম করছি না, আমার এফিসিয়েন্সি কত হবে? কর্মদক্ষতা 0 হবে। তো এখানেও দেখো আমরা এরকম বলতে পারি, সো ইফ নো ওয়ার্ক is performed, then তখন দেখো এটার মানটা 0। or এটাও দেখো বলতে পারি, or if the temperature of the source is exactly equal to the temperature of the sink, তখন দেখো তার মানে কি, তুমি একটা ইঞ্জিনকে বলে দিলে এই আমি তোমাকে সোর্স রেখে দিলাম, এই একটাই টেম্পারেচার, তুমি এখান থেকে হিট নাও, এখানে ছাড়ো, এই কাজকর্ম করো,
সে বলছে বাবা আমার পক্ষে সম্ভব না, আমাকে কাজ করতে গেলে দুটো রিজার্ভার দরকার। যেমন দেখো বলছি এসি মেশিন, এসি গুলো ঘরে যে এসি গুলো আছে এরা দেখো ঘরের ভিতরে টেম্পারেচার আর ঘরের বাইরে টেম্পারেচারের মধ্যে কাজকর্ম করে, মানে দুটো ডিফারেন্ট টেম্পারেচার রিজার্ভারের মধ্যে কিন্তু কাজ করছে। ঠিক আছে, এই আমরা যে পাইপ স্কুটার যেগুলো সব দেখো যে দুটো টেম্পারেচার রিজার্ভার পার্থক্য আছে, সেখানে দেখো পারফর্ম করে। কিন্তু একটা টেম্পারেচার রিজার্ভারের মধ্যে কিন্তু কখনো কিছু ওয়ার্ক করতে পারে না, মানে সেখান থেকে হিট নিচ্ছে সেখানে রিজেক্ট করছে, এটা সম্ভব নয়। or temperature of the source, বলো টেম্পারেচার অফ দ্য সোর্স। আমি শুনতে পাচ্ছি না কি বলছো গো, কি বললে গো আবে বলো, আমি শুনতে পাচ্ছি না। এই এই কে এটা অফ করে দাও, কিছু না বলো অফ করো। হ্যাঁ ঠিক আছে। or temperature of the source is exactly equal with the temperature of the sink, তখন দেখো দেন এটার মানটা 0 হয়। কোনো ওয়ার্ক পারফর্ম না করলে আর সোর্সের টেম্পারেচার সিঙ্কের টেম্পারেচার সমান হলেও দেখো হবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার, বেশ। এবার আমরা কি করে বাড়াতে পারি দেখি। দেখো এটা সমান আমরা দেখো যে T1 T2 1 মাইনাস T1 বাই T2 বলেছি। দেখো আমরা যদি এফিসিয়েন্সি বাড়াতে চাই তাহলে এই সমীকরণ থেকে বলতে পারি T1 এর মান যদি আমি কমিয়ে নিয়ে যাই, দেখো তো T1 টা কমালে কি হবে গো, T1 বাই T2 এর মানটা তাহলে কমে যাবে, তাহলে এক থেকে কম কোয়ান্টিটি বিয়োগ করলে দেখো এটার মানটা বাড়বে। মানে আমাকে যদি এইটাকে দেখো কমাতে হয় বা এটাকে যদি বাড়াতে হয় তাহলে দেখো কি হয়, এটার মানটা দেখো বাড়ে। তাহলে এখান থেকে আমি দুটো কথা বলতে পারি যে টু ইনক্রিজ the efficiency of Carnot engine, increase the efficiency। এই তোমাদের অন্যান্য স্যাররা সব পড়াচ্ছেন অর্গানিক পড়াচ্ছেন তো? হ্যাঁ, এখনো পর্যন্ত তো কেউ কিছু কিছু সেরকম বলেননি, পড়াচ্ছি। মানে সেই জানতে চাইছি আর কি। যদি আমাদেরও সার্কুলেশন আসে যে পড়ানো যাবে না তাহলে কিন্তু আমি বন্ধ রাখবো। বন্ধ রাখলে এবার তোমাদের কি হবে আমি জানি না বাবা। যদিও এখনো স্কুল লেভেলে সার্কুলেশন আসছে কিন্তু কলেজে কোনো সার্কুলেশন আসেনি, জানি না আসবে কিনা। যদি আসে আমি তোমার শুনিয়ে রাখলাম, আমি কিন্তু বন্ধ রাখবো না, সেটাই তোমাদের প্রবলেম হবে, তাই না? অনেকটা হয়তো করতে পারবে। দেখো টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ কার্নো ইঞ্জিন আমরা কি করতে পারি, দেখো দুটো উপায় আছে। এক নম্বর হচ্ছে যদি দেখো ইফ T1 দেখো আমি ডিক্রিজ করি, ইফ T1 ডিক্রিজেস দেন এটা ইনক্রিজেস, দেখো এটা ইনক্রিজ করবে। আর দু নম্বর দেখো যদি আমি T2 টাকে ইনক্রিজ করি ইনক্রিজেস, তাহলেও দেখো এফিসিয়েন্সি ইনক্রিজ করে। তার মানে দেখো আমরা কি যে এফিসিয়েন্সি বাড়াতে গেলে সিঙ্কের টেম্পারেচার ডিক্রিজ করো অথবা সোর্সের টেম্পারেচার ইনক্রিজ করো তাহলে এফিসিয়েন্সি বাড়ে। তাহলে দ্যাট ইজ ইনক্রিজ টেম্পারেচার অফ দ্য সোর্স or decrease temperature of the sink কি হয়, এটা increases। বিজ্ঞানীরা কিন্তু বা ইঞ্জিনিয়াররা কিন্তু এই ঘটনাটা ঘটায়
যে কোনো একটাকে চেঞ্জ করে দিয়ে এফিসিয়েন্সি বাড়িয়ে দেয়। বুঝতে পারলে? এবার বলছে এই যে দুটো পসিবিলিটি আছে, দুটো পসিবিলিটির মধ্যে কোনটা বেটার, কোনটা সব থেকে ভালো। বলছে এই যে দুটো পসিবিলিটি আমরা দেখলাম যে সিঙ্কের টেম্পারেচার ডিক্রিজ করাও বা সোর্সের টেম্পারেচার ইনক্রিজ করাও, এর মধ্যে এই সিঙ্কের টেম্পারেচার ডিক্রিজ করে নাকি এফিসিয়েন্সি বেশি করে বৃদ্ধি পায়, এটা দেখা যায়। এটা আমি প্রমাণ করবো কি যে among these two possibilities, among these two possibilities, POSSIDILITIS, decrease the temperature of the sink. এটা কি? এটা is much better. The much better way to increase the efficiency of the engine. এইটা decrease the temperature of the sink is much better way. এটা much better. বুঝলে? এটা প্রমাণ করা যায়। কি করে প্রমাণ করবো? তাই জন্য আমি বলি, যদি আমি বন্ধ করি না, সত্যি কথা আমি যেমন বলে দিতে পারবো যে কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট বা সেগুলোর মধ্যে সেভাবে ফোকাস করে যাই। যদি কোনো নতুন যারা এই সত্য ধরো এমএসসি পাস করছে বা এখন তারা যদি পড়ানো শুরু করে, আমি 14 বছর আনি, যারা এখন এমএসসি পাস করেছে সবার কাছেই আমার মধ্যে ম্যাক্সিমামটাই আছে, ম্যাক্সিমাম এখানেই পড়ে, দেখে এই নোটপত্রে দেখে ফলো করেছে। আর তাদের যে এক্সপিরিয়েন্স কম থাকবে, এই জন্য কোনটা কতটা গুরুত্ব দেবে না দেবে, এরা কোনটাকে কিভাবে এক্সপ্রেস করবে, এটা একটু প্রবলেম হয়। আর এটাই মেন প্রবলেম, মানে এক্সপিরিয়েন্স। আমার যেমন 14 বছর পরীক্ষার একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে আমি তোমাদের সামনে এইভাবে রিপ্রেজেন্ট করলে তোমরা সহজে জিনিসটাকে নিতে পারবে বা বুঝতে পারবে। সেটা কিন্তু যারা এক্সপিরিয়েন্স থাকে না তাদের কাছে প্রবলেম হয়। এটা কিভাবে এক্সপ্রেস করলে তোমরা সহজে, মানে ভুল করে তোমাদের মনের মধ্যে একটা, এই যে পড়ার মানে কি তোমাদের মধ্যে একটা পিকচার তৈরি হচ্ছে যে হ্যাঁ এই সেইটা কিন্তু থাকতেই থাকে। এটা সবার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, আমি দেখো এইটাকে প্রমাণ করার জন্য আমি দুটো ভাবে করছি, কারণ যেহেতু দুটো পসিবিলিটি আমার হাতের কাছে আছে, একটা সোর্সের টেম্পারেচার ইনক্রিজ করাও আর একটা সিঙ্কের টেম্পারেচার ডিক্রিজ করাও। দেখো আমি এখানে এটা সমান 1 মাইনাস P1/T, তাই তো? আর এখানেও দেখো এটা সমান 1 মাইনাস P1/T2। আমি এখানে দেখো বিট টাইম সেভ করলাম T1 করলে কি পাবো, তার মধ্যে এটাকে ডিফারেন্স করে রাখবো আমরা 1 মাইনাস, দেখো মাইনাস 1/T2 পাবো। তাহলে আমি এই অর্ধেকটা মাইনাস নিলাম, এই মাইনাসটা নিলাম মানে কি, দেখো তাহলে এটা প্লাস হয়ে গেল। এইটা কি ইন্ডিকেট করছে? এইটা ইন্ডিকেট করছে একটা পারলে একটা মাইনাস দেবো, এরকম আমি বলতে পারি। দেখো না যে এই পার্টটা কিন্তু আমি, এইটা কিন্তু এইরকম বলা যায় মাইনাস, সরি আমি ওপরটাকে প্লাস করি আর তলারটাকে দেখো মাইনাস করি, তাহলে এর মানে দেখো 1/T2। এইটার মানে দেখো যদি আমি টেম্পারেচার মাইনাস আছে মানে কি, সিঙ্কের টেম্পারেচার ডিক্রিজ করা দিয়ে প্লাস করে পাঁচ, তাহলে ভাগ করছি মানে হচ্ছে এটা একই সিঙ্কের টেম্পারেচার ডিক্রিজ করে কতটা মান এটা খুব আমি এইটাকে ইন্ডিকেট করলো, এইটা দেখো ইন্ডিকেট করলো যে ডিক্রিজ অফ টেম্পারেচার। এখান থেকে আমি বলতে পারি শো ডিক্রিজ temperature of the sea by 1 degree, কারণ ডিগ্রিকে ভাগ করছি মানে 1 ডিগ্রি।
তার জন্য ইনক্রিজ এফিসিয়েন্সি, ইনক্রিজ এফিসিয়েন্সি অফ দ্য হিপ ইজ, এটা দেখো 1/2। ওকে, ঠিক আছে। আমি তো এরকম বলতে পারি যে মাইনাস টি1 পরিমাণ তাপমাত্রা আর কিছুকে টি একের জন্য কত টিটা বাই টি1, তার মানে কি 1 ডিগ্রি তাপমাত্রা ডিক্রিজ করালে কত একটি তাপ, এটা দেখো 1/2। ওকে, বলে বলবে হয়েছে স্যার। এইদিকে দেখো তো আমি একটু উল্টো ভাবে করছি। এখানে দেখো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলাম টি2 রেসপেক্টে, তাহলে টি2 রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে এখানে কি পাবো? দেখো আমরা মাইনাস মাইনাসে প্লাস q1/t2 স্কয়ার, তাই তো? দেখো এটাকে আমি 2 নম্বর দিলাম। এইটা কি ইন্ডিকেট করছে? এটা কি দেখো আমি এরকম বলতে পারি প্লাস টি ইটা তলায় দেখো প্লাস টি2, দুটোই দেখো প্লাস, মানে একটাকে বাড়ালে দেখো আর একটাও বাড়ে, মানে এটা সিমিলার ট্রেন্ড, উপরে দেখো অপোজিট ট্রেন্ড। এইটা ইন্ডিকেট করছে যে এই যে এখানে দেখো যা লিখেছিলাম, এই যে এইটা দেখো যা লিখেছিলাম, দেখো সেই একই রকম পদ্ধতি করবো। এইটা ইন্ডিকেট করলো যে ইনক্রিজ টেম্পারেচার অফ দ্য সোর্স, ইনক্রিজ হবে অফ দ্য সোর্স বাই 1 ডিগ্রি, increase temperature of the source by 1 degree, increase efficiency of the engine, এটা দেখবো আমরা T1/T2 স্কয়ার। ঠিক কিনা বলো? এবার এই যে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমি 1 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ করেছি, সিঙ্কেরও 1 ডিগ্রি টেম্পারেচার ডিক্রিজ করিয়েছি, সোর্সও দেখো 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করেছি। তার জন্য কোনটার ক্ষেত্রে কি এফিসিয়েন্সি বেশি হয়েছে, কোনটা কম হয়েছে একটু প্রমাণ করা যাক। দেখো তার জন্য দেখো এখানে বিয়োগ করছি, তুমি 1 থেকে 2 বিয়োগ করে দাও, 1 থেকে 2 বিয়োগ করলে দেখো তো আমরা কি পাচ্ছি 1/t2 মাইনাস t1/t2 স্কয়ার। আর এখানে দেখো t2 স্কয়ার হোল কমন লসাগু হলো, তাহলে এখানে দেখো t2 মাইনাস t1 এর মান দেখো পজিটিভ, যেহেতু t2 ইজ গ্রেটার দ্যান t1। তার মানে কি গো? এর মানে হচ্ছে দেখো কি যে সো দেখো মাইনাস টি ইটা বাই টি টি1 ইটা গ্রেটার তার থেকে টি ইটা বাই টি টি2 থেকে। তার মানে যে বেশি অ্যামাউন্ট দেখো এফিসিয়েন্সি ইনক্রিজ করলো যদি আমি সিঙ্কের টেম্পারেচার 1 ডিগ্রি ডিক্রিজ করাই, তাই এটা দেখো বেটার একটা প্রসেস। তাহলে হ্যাঁ এখান থেকে বলতে পারি আর ডিক্রিজ in temperature of the sea is much better, way to increase
খাতায় কলমে হিসাব করে ডব্লু বার করছি। করে দেখো এখানে এফিসিয়েন্সি 0.444 আর কিউ দেখো কত, দেখো কিউতে অ্যাবজর্ব করেছে 1000 কিলো জুল। তাহলে দেখো গুণ করলে আমরা 40 কিলো জুল পাচ্ছি। কিন্তু দেখো সে গেম করছে কত 450, তার মানে কি গো সে বাড়িয়ে বলছে। হ্যাঁ তার মানে কি বেশি মানে সে 400 আর আমাকে সম্পত্তি না এটা বলতে পারবে। কার্নো ইঞ্জিনের সাথে আমাদের রেফ্রিজারেটর ইঞ্জিন বা এসি ফ্রিজ এর পার্থক্য আমি এদিক ওদিক করে বলি, তারপর সুবিধা সুবিধা হয়। যে এদিকে দেখো আমি কার্নো ইঞ্জিন বলছি, কার্নো ইঞ্জিন, এদিকে রেফ্রিজারেটর আর ই এফ আর আই জি ই আর এ টি ও আর রেফ্রিজারেটর ইঞ্জিন। এর মধ্যে বেসিক ডিফারেন্স কি আছে আমি এদিক ওদিক করে বলছি, মাঝে একটা লাইন টেনে দিই যাতে বোঝার সুবিধা হয়। দেখো কার্নো ইঞ্জিনকে আমরা কিভাবে ড্র করেছিলাম, এখানে দেখো একটা রিজার্ভার, এখানে আর একটা রিজার্ভার, এইটা আমার ইঞ্জিনটা, এটা দেখো কি আমার সোর্স, এটা দেখো আমার সিঙ্ক, এর টেম্পারেচার T2 আমার দেখো এদিক থেকে এইদিকে দেখো ইনফ্লো ছিল। সবসময় খেয়াল রাখবে কি হয় যে আমরা দেখো যে নেচারে সবসময় দেখো গরম জল আর ঠান্ডা জলকে যদি কানেক্ট করে রাখি, সবসময় দেখো হিট ফ্লো হয় হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার দিকে। তাহলে কার্নো চক্র দেখো কি হয়, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে দেখো হিট ফ্লো হচ্ছে। যদিও সম্পূর্ণ হলো না, যেটা পরিমাণ ওয়ার্ক করলো বলে, তাহলে এটা কি, এটা হচ্ছে ওয়ার্ক প্রডিউসড, প্রোডাক্ট ওয়ার্ক প্রডিউসড বাই দ্য ইঞ্জিন। ওয়ার্ক প্রডিউস করলো কত, কিন্তু রেফ্রিজারেটর ইঞ্জিন এই কার্নো ইঞ্জিনে পুরো রিভার্স মোডে কাজ করে। এর অপারেশনটা ইজ টোটালি রিভার্স অফ কার্নো ইঞ্জিন। its operation is totally reverse of কার্নো ইঞ্জিনের দেখো রিভার্স, এই কথা যে রিভার্স অফ কার্নো ইঞ্জিন কিরকম বলতো। এই যে আমি দেখো এখানে যে পিকচারটা দেখিয়েছিলাম, যদি আমি একই পিকচার দেখো রেফ্রিজারেটর ইঞ্জিনের ক্ষেত্রে দেখাই, আমরা কি জানি বলতো। আমি উদাহরণ দেখো, আমি এইগুলো দিয়ে কাটলাম, সোর্সিং মাঝখানে আমি রেফ্রিজারেটর ইঞ্জিন নিয়েছি। এই যে ঘরে যে এসি চলে সে কিভাবে কাজ করে, সে দেখো লো টেম্পারেচার রিজার্ভার থেকে হিট ক্যাপচার করে, মানে ঘরের ভিতর থেকে হিটটাকে সে নিয়ে নিল, ফলে ঘরের ভিতরটা আরো ঠান্ডা হয়ে গেল। সেই হিটটাকে নিয়ে সে বাইরে, মানে ঘরের বাইরে ছেড়ে দেয়, তাই ঘরের বাইরে আরো গরম হয়ে যায়। মানে এইখানে এদিক থেকে হিট গ্রহণ করলো Q1 পরিমাণ, তাই দেখো সিঙ্কটা আরো ঠান্ডা হয়ে গেল। এবার এই দেখো সে এবার এইখানে ছাড়বে, দেখো এইটা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে না, কারণ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হচ্ছে কি হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার রিজার্ভার থেকে হিট ফ্লো হয়।
কিন্তু এখানে দেখো খুব রিভার্স কন্ডিশনে হচ্ছে, মানে লো থেকে হাই। তাই এই দেখো না, আমরা সবসময় স্বতঃস্ফূর্ত ভাবে কি দেখি যে জল, গরম জল ঠান্ডা হয় স্বতঃস্ফূর্ত। যদি উল্টোটা করতে হয় তাহলে আমাকে বাইরে থেকে কোনো কাজ মানে আমাকে গরম করতে হবে, বা দেখো স্বতঃস্ফূর্ত ভাবে উপর থেকে একটা জিনিস নিচে পড়ে মাধ্যাকর্ষণের জন্য, যদি তলা থেকে উপরে তুলতে হয় তাহলে আমাকে বাইরে থেকে কাজ করতে হবে, আমাকে ঢিলটাকে ছুঁড়তে হবে, গায়ের শক্তি প্রয়োগ করতে হবে, তবে দেখো উপর থেকে উঠবে। এখানেও ঠিক সিমিলারলি এটা কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়। তাই এই কাজটা করার জন্য আমাদের একটা কম প্রেশার দেখবে থাকে। কম প্রেশার কি করে, এই এই কাজটা করে দেয়, মানে লো থেকে হাই থেকে হিটটা ফ্লো করে। এইটা করার জন্য দেখো যে কম প্রেশার কি করে, বাইরে থেকে কিছু কার্য করে, মানে এখানে দেখো আমি তীর চিহ্নটা এইদিকে দিলাম, এই কিছু ওয়ার্ক করলো, সেই ওয়ার্কটা এর সঙ্গে অ্যাড হয়ে গেল, তাহলে এটাকে বলবো ওয়ার্ক, ওয়ার্ক ডান। এটা দেখো ওয়ার্ক ডান অন দা ইঞ্জিন। কে আবার ফোন করছে, একবার দাও ফোনটা করি। এই শুনতে পাচ্ছ? হ্যালো, পাচ্ছ? তাহলে দেখো আমরা এখানে কি হলো, এইখানটা খুব ভাইটাল, এই তীর চিহ্নটা, এই দেখো এইদিকে তীর চিহ্ন দিয়েছি মানে কি ওয়ার্ক প্রডিউস করছে, এখানে দেখো তীর চিহ্নটা উল্টো দিকে দেওয়া আছে, মানে কি এটাকে ওয়ার্ক ডান, ওয়ার্ক করতে হবে, আর এই দেখো ওয়ার্ক প্রডিউস করছে। তাই দেখো আমরা ওই যে আমরা দেখো না যখন ঘরে জল তুলি সাবমার্সিবল পাম্প, তখন কি থাকে একটা কম প্রেশার দেখবে থাকে, সে তলা থেকে জলটাকে উপরে ঠেলে তোলো। ইকোনমিক সিজনলি আমাকে কিছু ওয়ার্ক করতে হবে, তবে কিনা এই সিঙ্ক থেকে সরষে এই হিট ফ্লো করতে পারবে। তাহলে এই যে Q1 প্লাস W, এই দুটোকে যোগ করলে আমি এখানে, এই দুটোকে যোগ করলে আমি এখানে Q2 পাবো। তাহলে এখানে দেখো কি, এখানে দেখো আমরা Q2টা দেখো W প্লাস Q1, এখানেও দেখো Q2টা কিন্তু দেখো W প্লাস Q1 একই, কিন্তু জাস্ট রিভার্স কন্ডিশন। তাহলে আমি পার্থক্য একটা দেখো ভুলে ভুলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে এক নম্বর কি হিট, দেখো সোর্স থেকে হিট অ্যাবজর্ব করে, এটা হিট absorb, heat absorb from source, heat absorb from source, আর এদিকে দেখো heat absorb from কোথায় গো, এটা সিঙ্ক, তাই না? এটা হিট absorb from সিঙ্ক। আর পার্থক্য কি আছে, এখানে দেখো ইঞ্জিন কিছু ওয়ার্ক প্রডিউস করে, ইঞ্জিন produced some work, যেটাকে আমি W বললাম। আর এখানে কিন্তু
দেখো এটা কিন্তু স্পন্টিনিয়াস প্রসেস নয় যে আমাকে কিছু ওয়ার্ক দেখো দরকার হয় বা করতে হয় এই হিট এক্সটেন্ড করার জন্য সিঙ্ক থেকে। এটা বলতে পারি কি ইট ইজ নট এ ইট উইথ নট এ স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। It is not a spontaneous process. So you are someone. So someone must be required. Must be required to extract heat from sink. Sink থেকে হিট এক্সট্রাক্ট করার জন্য কিছু ওয়ার্ক দেখো রিকোয়ার্ড। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার, এই ক্ষেত্রে দেখো আমরা এফিসিয়েন্সি ইউজ করেছিলাম, কর্মদক্ষতা। এফিসিয়েন্সি কি বলেছিলাম? এফিসিয়েন্সি এটা সমান দেখো ওয়ার্ক প্রডিউস, কতটা ওয়ার্ক প্রডিউস করছে, ওয়ার্ক প্রডিউসড বাই দেখো আমরা হিট অ্যাবজর্ব কতটা করলো। কিন্তু এখানে দেখো আমরা এই এফিসিয়েন্সি কথাটা বলতে পারি না, কারণ এখানে তো ওয়ার্ক প্রডিউস করে না, তার পরিবর্তে ওয়ার্ক দেখো রিকোয়ার্ড। তাই এখানে এফিসিয়েন্সির পরিবর্তে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স কথাটা ব্যবহার করা হয়। Here we use coefficient of performance. Coefficient performance instead of INSTEAD, instead of efficiency EFFICI. এই কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স কে সাই দিয়ে প্রকাশ করা হয়। অতএব কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স সাই সমান কি হয়? সাই দেখো এটা উল্টো হবে, যেহেতু রিভার্স মোডে হচ্ছে। এটাকে দেখো হিট কতটা অ্যাবজর্ব করলো, হিট অ্যাবজর্ব by what required. তুমি বলো না যে একটা এসি মেশিন দেখো কম ওয়ার্ক করে বেশি হিট অ্যাবজর্ব করলো, তাহলে কি হবে? পুরোই ভালো এসি মেশিন আমাকে কম কাজ করতে হচ্ছে, বেশি হিট অ্যাবজর্ব করছে। আর দেখো যদি উল্টোটা হয়, বেশি হিট রিকোয়ার্ড আর বেশি ওয়ার্ক রিকোয়ার্ড, কম হিট অ্যাবজর্ব করে, তাহলে ঠান্ডা হতেও সময় লাগে, তার জন্য বেশি বেশি কারেন্ট খায়, তার মানে কি তার পারফরমেন্স খুব কম। তাই হিট অ্যাবজর্ব বাই ওয়ার্ক রিকোয়ার্ড, এটা যেটা আমরা এই পারফরমেন্সটাকে আমরা বলতে পারি। তাহলে এটাকে দেখো আমরা কিভাবে প্রকাশ করবো? দেখো এটা বলেছিলাম যে ডব্লিউ বাই কিউ টু, এটাকেই দেখো আমরা এখান থেকে Q2 মাইনাস Q1 বাই Q2 বলতে পারি। তাহলে এফিসিয়েন্সি দেখো আমরা যে এটা যেমন একটা সূত্র যে Q2 মাইনাস Q1 বাই Q2, একই রকম ভাবে দেখো আমরা T2 মাইনাস Q1 বাই T2 দেখো পেয়েছি। এইভাবে আমরা এফিসিয়েন্সিটাকে প্রকাশ করি। এখানে কি হবে? দেখো হিট অ্যাবজর্ব Q1 পরিমাণ, রিকোয়ার্ড W পরিমাণ। তাহলে এই টর্মটাতে দেখো উপরে দুই ঘন্টা প্রয়োগ করলে আমরা দেখো যে Q2 মাইনাস Q1 পাবো। তাই দেখো আমরা এফিসিয়েন্ট কোএফিসিয়েন্টটাকে আমরা Q1 বাই Q2 মাইনাস Q1
বা তুমি Q1 বাই T2 মাইনাস Q1 বলতে পারো। ওর দেখো পার্থক্য হয়ে গেল, ডিফারেন্স দেখো। হয়েছে স্যার। Yes. এবার আমরা আসবো কার্নো সাইকেলকে আমরা, আচ্ছা একটা বলি যে কার্নো সাইকেলটা আমরা দেখি যে কার্নোটাকে যে ওয়ান বারবার বলছি, সেই ওয়ানের মান কত হয় কিভাবে আমরা বার করতে পারি। দেখো ওয়ান ওয়ান ওয়ান, সে পৌঁছালো এই পয়েন্ট। দেখো এই স্টেপে সে Q1 পরিমাণ রিজেক্ট করে, মাইনাস সাইন দিলাম কোথায় T1 এ। তাহলে এখানে কোন এরিয়াটা সে কভার করলো। দেখো আমি যদি এই পয়েন্টটাকে এইভাবে মার্ক করে দিই, এই পয়েন্টটাকে ধরো আমি এফ পর্যন্ত হয়েছে, তো এটাকে ধরো আমি জি বললাম। তাহলে W3 এর মান কত হবে? ফার্স্ট স্টেপে কৃতকার্যের মান, দেখো এটাকে আমি 3 নম্বর স্টেপ বলছি, এরিয়া অফ বুঝো। দেখো আমরা জি ই জি ই এফ, এটাকে ধরো আমি এইচ বলি, এফ এইচ আবার জি। ওকে ওকে গো। এবার 4 নম্বর স্টেপটা কি? দেখো 4 নম্বর স্টেপটা হচ্ছে, দেখো আমরা এটাকে 4 নম্বর স্টেপে এটাকে আমি কানেক্ট করে দিলাম, এটা 4 নম্বর স্টেপ। তাহলে এই বিন্দু থেকে দেখো আবার মানে এটাকে দেখো আমি P4 করলাম। তাহলে দেখো এটা আমার 4 নম্বর স্টেপ। তাহলে এখানে কি তো কাটলে কত, যে W4 দেখো আমরা এরিয়া অফ এ জি এইচ টি এ ক্লিয়ার। এবার এখান থেকে যোগ বিয়োগ করে বলতে পারবে মাঝে যে পোর্শনটা, এই পোর্শনটা কত আছে বলতে পারবে। তুমি যদি এই চারটেকে যোগ করো, যোগ করলে দেখবে মাঝে আমরা এই পোর্শনটা থেকে পাবো। মানে আমরা এটাকে আমি এইভাবে দেখাই, এই যে মাঝে যে এই পোর্শনটা পাচ্ছি, এই পোর্শনটাই হচ্ছে W কৃতকার্যের মান। বাকি সব দেখো ক্যান্সেল আউট দেখো হয়ে যাবে এদিক ওদিক করে, এইটা দেখে শুধুমাত্র দেখে পড়ে থাকছে। এই যে রেখাচিত্রের ক্ষেত্রফল, এটাই হচ্ছে 4টে স্টেপে কৃতকার্যের ফলের সমষ্টির সমান। তুমি দেখো না, তুমি এখানে করো, ঠিক আছে, করবো এখানে দেখো যদি আমি এই এ বি ই জি বার করতে চাই, এই এরিয়াটা কার সাথে সমান হয় দেখো। যে আমি দেখো যদি W সমান W1 প্লাস W2 W3 প্লাস W4 করি, আমি দেখো আমি একবার এইভাবে লিখছি, দেখো এ বি সি ডি এ, এখানে দেখো বি ই এ সি বি, এখানে দেখো জি ই এফ এ জি, এখানে এ জি এইচ পি এ। ওকে, এরা বলতো যে এ বি পি জি, না এ বি সি বি, এই দেখো ছিল কোনটা,
এ বি সি ডি এটাকে কি আমি দেখো আহ, কটা পার্টে ভাগ করতে পারি? এ বি সি ডি এটাকে দেখো আমি আহ, দেখো একটা এ বি এ বি এ বি এ বি থেকে পার্ট পার্ট করে দিব, পার্ট পার্ট করে দেবে এ বি সি ডি এ, এটাকে খেয়াল দেখো না উপরে পিকচারে। এই এরিয়াটাকে দেখো কি আমি এরকম ভাবে পার্ট পার্ট করে বলতে পারি? দেখো আমি এটাকে মার্ক করি, দেখো এটাকে আমি এইচ হচ্ছে, এটাকে ধরো আমি এ করলাম, এই 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 বিন্দুটা। তাহলে দেখো এটাকে আমি পার্ট পার্ট করে এরকম বলতে পারি। দেখো তো এ বি সি ডি এ, তো দেখো এ বি এ